ভাবির সঙ্গে যখন আমার স্বামীর বিয়ে ঠিক হয় তখন আমি 4 মাসের গর্ভবতী। আমার স্বামী রাতুল, তার বড় ভাই রাসেল 7 মাস পূর্বে মারা যায়। তার ভাবি স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতেই ছিল। তার বাবার বাড়িতে তার পরিবার নিয়ে যেতে চাইছিল, কিন্তু ভাবি যায়নি। সে সবসময় বলতো, এটা আমার স্বামীর ঘর, এখানে তার স্মৃতি রয়েছে, আমি এখানেই থাকবো। সে না থাকুক, তার গন্ধটা তো অনুভব করতে পারবো। বাহ, স্বামীর প্রতি কি চমৎকার ভালোবাসা! কিন্তু ভুল, এটা তার স্বামীর প্রতি ভালোবাসা নয়। যদি তার প্রতি এতই ভালোবাসা থাকতো, তবে তার মৃত্যুর দিন 3 মাসের মাথায় আমার স্বামীর প্রতি আকৃষ্ট হয়ে যেত না। আমি নিজ চোখে দেখেছি, সে রাতুলের সামনে একটু খোলামেলা হয়ে যেত যেন। ওড়না ছাড়া যখন যখন তখন রাতুলের সামনে চলে আসতো। তার 5 বছরের মেয়েটাকে তো একদিন রাতুলকেই বাবা ডাকতে বলে। এটা আমি লক্ষ্য করলে সে বলে, চাচা তো বাবার মতোই, ওর তো বাবা নেই, ও না হয় দুধের স্বাদ ঘোলে মেটাক। আমি এটা মেনে নিতে পারলেও ঘন ঘন রাতুলের সামনে তার আসা, যে কোনো প্রয়োজনে রাতুলকে ডাকা, এসব মেনে নিতে পারিনি। রাতের খাবার শেষে ভাবি রাতুলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত। প্রথম দিকে রাতুল ঘুমের কথা বলে আসতে চাইলে সে নানা বাহানায় রেখে দিত। পরবর্তীতে রাতুলই রাত 12টা অবধি কিংবা তার চেয়ে বেশি সময় অবধি গল্প করত। এসব সহ্য করা যায়? আমি ঘরে তার অপেক্ষায়, সে ভাবির সঙ্গে গল্প করছে। আমার এসব একদম পছন্দ হয় না। আমি প্রথমেই শাশুড়ি মাকে কথাটা বলি, আমার এসব ভালো লাগছে না। জবাবে শাশুড়ি মা বলে, মেয়েটা দুঃখী, এত অল্প বয়সে আমার ছেলেটা মারা গেল। সারাদিন তো মনমরাই থাকে, একটু না হয় দেবরের সঙ্গে কথা বলছে, বলুক না। আর বাচ্চাটার বাবা নাই, ও তো চাচার কাছে বেশিই থাকবে। রাতুলও তো এই হিসেব করে তাকে আদর করছে। রিমিকে আদর করা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা রিমির মাকে নিয়ে। ভাবির এমন মেলামেশা আমি মানতে পারছি না। আমি আমার এই সমস্যা শাশুড়ি মাকে বোঝাতে পারলাম না। তার কাছে এসব স্বাভাবিক, কিন্তু আমার কাছে লাগছিল না। আমি এরপর সরাসরি রাতুলের সঙ্গে কথা বললাম। রাতুলের একই কথা, আমি শুধু শুধু হিংসা করছি। স্বামীহারা মানুষটার সঙ্গে এত হিংসা না করি। রাতুল তো আমারই, তাদের সম্পর্ক দেবর ভাবির। তবে বেশি দিন তাদের এই দেবর ভাবির সম্পর্ক থাকলো না। এটা রূপ নেই ঘনিষ্ঠ সম্পর্কে। একই ঘরে থেকে এসব আমার চোখের আড়াল হয়নি। এসব নিয়ে কথা বলতে গেলাম, হয়ে গেলাম তাদের চোখের বিষ। এসব সহ্য করা যায়? স্বামী সে আমার, আমার ভালোবাসা, আমি তো প্রতিবাদ করবই। আগে তো তাদের মেলামেশা পছন্দ নয় এটা বলতাম, এবার আমি সরাসরি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলি। আর এটা তোলার সঙ্গে সঙ্গে রাতুল আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। চোরের মায়ের যেমন বড় গলা, তেমন গলায় রাতুল বলে, ছি, তুই না আমার বউ? বউ হয়ে তুই আমাদের ভাবি দেবরের পবিত্র সম্পর্কটা নিয়ে এভাবে নোংরা অপবাদ দিচ্ছিস? এত নোংরা চিন্তা আসলো কোথা থেকে? আমার চিন্তাটা নোংরা নয় রাতুল, চোখ তো ভুল দেখে না, আমার চোখের আড়াল কিছুই হয় না। আমার বলা এই কথাটি রাতুলকে আরও রাগিয়ে দেয়। সে আবার আমার গায়ে হাত তোলে, এক পর্যায়ে আমার বংশ পরিচয় তুলে গালি দিতে থাকে। রাতুল বলে, তুই একটা ছোট লোক, তোর চিন্তাধারা তো ছোট লোকের মতোই হবে। থাকতি তো বস্তির ছুপড়ি ঘরের মতো একটা ঘরে, মিষ্টি গ্রামের গেও আনকালচারাল লোকজনের সাথে। তোর চিন্তাভাবনা তো তাদের মতোই হবে। সেদিন আমাদের মাঝে তুমুল ঝগড়া হয়। সবশেষে রাতুল বলে, না পোষালে চলে যা। পরক্ষণে বিদ্রূপের হাসি এসে বলে, যাবি কোথায়? সেই তো বাপের বাড়ির অবস্থা ভিখারির মতো, ওখানে গেলে তোর বাপ মা তুলবে ঘরে, নিজেরা খেতে পারে না, তোকে কি খাওয়াবে? তার এই বিদ্রূপ নিয়ে বলা কথার জবাবে আমি কিছুই বলতে পারলাম না, কারণ কথাগুলো সত্যি। আমি গরিব ঘরের মেয়ে। গায়ের সাদা চামড়ার জন্য রাতুল এবং তার পরিবার আমায় পছন্দ করে ঘরে তুলেছে। তবে বিয়ের পর সাদা চামড়া কিছু হয় না, সেটা তারা ভালোই বুঝেছে। তাই আমার বাবার সামর্থ্য নিয়ে ছোট বড় অনেক কথাই শুনতে হয়েছে। জবাব দিতে পারিনি। জবাব দিলে যে খারাপ হয়ে যাব, আর খারাপ বউ ঘরে রাখবে? ঘরে না রাখলে জায়গা কই? যাক সেসব কথা। রাতুল আমার স্বামী, তাছাড়া আমার সত্যি যাবার কোনো জায়গা নেই, তাই সারা জীবন তার ঘরেই থাকতে হবে। কিন্তু স্বামী অন্যের হয়ে যাবে সেটাও তো দেখতে পারবো না। তাই ভাবির কাছে অনুরোধ করি,
তার বাবার বাড়ির অবস্থা ভালো, সেজন্য তো সে শাশুড়ির চোখের মণি, ননদেরও প্রিয় ভাবি। রোজ ননদ ফোন করে তার সাথে কথা বলে, আমার খোঁজ কখনো নেয় না। বাড়িতে আসলেও আমাকে দেখতে পায় না যেন। সেসব মানিয়ে নিয়েছি, কিন্তু আর পারছি না। ভাবির হাতে পায়ে ধরে বললাম, ভাবি, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আপনি তার পিছু ছেড়ে দেন। আপনার তো বাবার বাড়ির অবস্থা ভালো, সেখানে গিয়ে মাসখানেক থাকুন না। রাতুল তবে আপনাকে ভুলে যাবে। আপনি দয়া করে আমাকে বোন ভেবে এতটুকু করুন। আমি কি করলাম? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যাব কেন? তাও তোমার কথাই। যাই হোক, নিজের স্বামী ধরে রাখার মুরদ নাই, এসেছে আমাকে বলতে। আমার হাতে পায়ে না ধরে রাতুলকে বলে আমার সঙ্গে না মিশতে, তাহলেই হয়। ভাবি খুব ভাবের সঙ্গে এই কথাগুলো বলেন। আমি ছোট বোন হিসেবে দয়া ভিক্ষা করি, তবে তার মায়া হয় না। আমার প্রতি মায়া থাকলে সে এমন সম্পর্কে জড়াতো? আমি বুঝে নেই, এখানে বলে লাভ নাই। রাতুলের সঙ্গে তর্কে না জড়িয়ে তাকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করলাম। রাতে তার বুকে মাথা রেখে ভালোবাসাময় কণ্ঠে জানতে চাইলাম, আমি আমার কি পরিবর্তন করলে আপনি আমাকে ভালোবাসবেন? আমি তোমাকে ভালোবাসি, শুধু শুধু এসব কথা বলো না তো। রাতুল বেশ স্বাভাবিক গলায় জবাব দেয়। আমি মলিন কণ্ঠে বলি, আপনি যদি আমাকে ভালোই বাসেন, তবে ভাবির সঙ্গে কি? তার প্রতি এভাবে দুর্বল কেন হলেন? আমার প্রতি ভালোবাসা, আকর্ষণ বুঝি এতটুকুই ঠুনকো? তুমি আবার এখন শুরু করল না তো? এটা বলে রাতুল আমাকে বুক থেকে সরিয়ে উল্টো দিকে ঘুরে যায়। আমি তখন অনেক শান্ত গলায় বুঝাই, লাভ হয় না। রাতুল বা ভাবি কেউই শুধরায় না। দুজনের ঘনিষ্ঠতা দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। আমি আর নিতে পারছিলাম না। বেশ কয়েকবার রাতুলের সঙ্গে তর্কে জড়াই। এরই মাঝে জানতে পারি আমি গর্ভবতী। এই বাচ্চার দোহাই দিয়ে তাকে এসব বন্ধ করতে বলি, শুনে তো নাই। বরং এরপর সে যা করে তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। সে সরাসরি একদিন আমাকে প্রশ্ন করে, এই বাচ্চা কার? তুই আমার অগোচরে কার সঙ্গে মেলামেশা করেছিস? রাতুল। আমি তার মুখে এই কথা শুনে পুরো হতভম্ব হয়ে যাই। কোনোভাবেই মানতে পারছিলাম না। তবে রাতুল তার মুখ বন্ধ করে না, উল্টো সেদিন আমার গায়ে প্রচণ্ড রকম হাত ধরে। প্রতিবেশীরা ঝগড়া শুনে আসলে তাদের সামনে অবধি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তাদের সামনে আমাকে কলঙ্কিনী প্রমাণ করে দেয়। অথচ এই আমি এতদিন চার দেওয়ালের মাঝে আমাদের অজস্রবার ঝগড়া হওয়ার পরও যখন প্রতিবেশী আসতো চুপ করে যেতাম। তারা ঝগড়ার কারণ জানতে চাইলে বলতাম, কি লাভ, ঘরের কথা পরকে বলে। দিন শেষে এই স্বামীর সঙ্গেই তো সংসার করতে হবে। সে চরিত্রহীন, সারা দুনিয়া জানলে যে আমারই লজ্জা। কিন্তু সে এক মুহূর্তে আমাকে চরিত্রহীন বানিয়ে দিল। মুহূর্তেই আমি কলঙ্কিনী হয়ে গেলাম। শুধু তাই নয়, এই কথা প্রতিবেশীর মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আমার শাশুড়ি জনে জনে পুরো এলাকায় বলতে লাগলেন। সরাসরি চরিত্রে দোষ দেওয়া নয়, এভাবে বলতেন যে আমি ফোনে কারোর সঙ্গে কথা বলতাম, ঘনিষ্ঠ কিছু দেখেছে, সেটা নিয়ে রাতুলের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার ঝগড়া হচ্ছে। তার মাঝে আমি গর্ভবতী, তার এই ছেলের সন্দেহ হচ্ছে। এসব কথা শুনে আমি একদম হতবাক হয়ে যাই। সপ্তাহখানেকের মাঝে বুঝতে পারি এসব তাদের পূর্ব পরিকল্পনা। গ্রামে আমি কলঙ্কিনী হিসেবে পরিচিতি পেয়ে গেছি। আমাকে হাতে নাতে ধরার পরও আমার স্বামী ক্ষমা করেছে। সে এতটা ভালো মানুষ। অবশ্য কিছু মানুষ প্রশ্ন তুলেছে, সত্যি রাতুল ভালো মানুষ? আর তালি কি এক হাতে বাজে? তার মাঝে শাশুড়ি তার কিংবা বিধবা অসহায় বউকে ঘরছাড়া করতে চান না, তাই রাতুলের সঙ্গে বিয়ের কথা তোলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে পরামর্শ নেন, হাদিস কালাম শুরু করে দেন। এখানে পারিবারিকভাবে সুষ্ঠু এক বিয়ের কথা ওঠে, যার মাঝে চাপে পড়ে যায় দেবর ভাবির নোংরামি। এটাই তাদের পরিকল্পনা ছিল। রাতুলের কথা সে দুই বউ রাখতে পারবে। তাছাড়া আমি তাকে ঠকিয়েছি, বাচ্চাটা নিয়েও প্রশ্ন রয়েছে, সেজন্য আমাকে ঘরে রাখাটাই বেশি। এই অবস্থায় আমার উপর ঘৃণা থেকে অন্যত্র মুখ না দিয়ে বিয়ে করে এখানেই থাকুক, বিধবা বউটারও একটা গতি হোক, এভাবেই ঘটনা প্রচার হয়, যার ফলে অনেকেই এটা ভালো সিদ্ধান্ত বলে জানান। আমি এসব ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ি। আমি অনেকবার চেষ্টা করেছিলাম সবার কাছে যেতে,
এসব মিথ্যা আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে জানাতে, কিন্তু লাভ হয়নি, আমি পারিনি। আমাকে সবাই ঘরবন্দি করে রাখে। সবার নজরে রাতুল তো হুমকি দিয়ে বলেই দিয়েছে, যদি ঘরের বাইরে যাস বা কারো সঙ্গে কথা বলিস তবে তোর জায়গা এই বাড়ির বাইরে হবে মনে রাখিস। আমার পরিবারকে এনেও বিচার দেওয়া হলো, আমার নামে একের পর এক অপবাদ দিল। তো এমন অবস্থায় আমার বাবা মায়ের কাছে জানতে চাই আমাকে তারা নিয়ে যাবে কিনা। বাবা মা রাজি হয় না, তারাই অভাবে দিন কাটায়। সেখানে আমি বাড়তি ঝামেলা। এখানে যে আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে তা বুঝেও তারা চুপ থাকে। শুধু তাই নয়, আমার নিজের মা আমাকে বোঝাতে আসে, যা হয়েছে মেনে নে। জামাই বলেছে সে দুই বউয়ের দায়িত্ব পালন করবে, তাই বিয়েটা মেনে নে, ঝামেলা করিস না। তুই ঝামেলা না করলে আর এসব ছড়াবে না। যা ছড়ানোর তা তো ছড়িয়ে ফেলেছে মা। আর সত্যি সব মেনে নেওয়া যায় মা? এসব মানা যায়? আমি অসহায় চোখে মায়ের দিকে তাকাই। মা মাথা নিচু করে নেয়, তার চোখ দিয়ে পানি পড়ল যেন। মা নিজেকে সামলে বলে, তুই তাদের বিয়েতে বাধা দিতে পারিস, এই ভয়েই আগেভাগে তোকে কলঙ্কিনী বানিয়ে ফেলল, যাতে পরে সামাল দেওয়া যায়। এসব না মেনে কী বা করবি? আমাদের অবস্থা তো জানিস, তোকে নিয়ে জায়গা দেওয়ার মতো একটা ঘর তো নাই, সঙ্গে তোর পেটের বাচ্চা। আমাদের সেই সামর্থ্য আছে দুজনের দায়িত্ব নেওয়ার? যদি থাকতো তবে তো মানাতে বলতাম না। একটু থেমে মা আবার বলে, কপালে যা আছে তাই হবে মা, কেউ তো কপালের লেখা ফেরাতে পারে না। আমি কোনো কথা বললাম না, শুধু চুপচাপ শুনলাম। আসলে বলার মতো ভাষা বা শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। আমি আমার হৃদয়ের অনুভূতি কাউকে বোঝাতে পারছিলাম না, এটা বোঝানো সম্ভবও নয়। আর হয়তো কেউ আমার হৃদয়ের কথা শোনার মতো নেই। গরিবের কথা কে বা শুনবে? ঘরোয়া বাবা রাতুল এবং ভাবির বিয়ে হবে, এসব আলোচনা চলছিল। তাদের আলোচনার মাঝে আমি নেই। তবে এটা দেখলাম, আমার শাশুড়ি মা একজোড়া কানের দুল, সোনার চেন আর হাতের বালা বের করে বড় ভাবিকে দিলেন। দেবার সময় বললেন, তোমাকে তো বিয়ের সময় সব দেওয়া হয়েছিল, এগুলো রাখছিলাম রাতুলের বউয়ের জন্য। কিন্তু ওর কপালে যে বউ ঝুটছে, বাবার বাড়ি দিয়ে এক আনা সোনার কিছু দেয়নি, তাই রাগেই দেইনি তাকে। এখন যেহেতু তুমি রাতুলের বউ হচ্ছ, সেহেতু এগুলো তোমার। না শাশুড়ি মায়ের কথা শুনে আমি কষ্ট পাইনি, না রাগ হয়েছিল। এসব জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, না আকাঙ্ক্ষা আছে। আমি যেমন ঘরের মেয়ে, তেমনই চাওয়া পাওয়া ছিল। শুধু স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে দিন শেষে স্বামীর বুকে মাথা রেখে শান্তির ঘুম দেবার স্বপ্ন ছিল। ব্যাস এতটুকুই চাহিদা, কিন্তু সেটাও পূরণ হলো না, সব শেষ। সামনের শুক্রবার তাদের বিয়ে। এই কথাটা যতবার মনে পড়েছে ততবারই চোখের পানি ফেলছি। বুকের উপর পাথর চাপা দিয়ে অনেকবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আবারও বেহায়ের মতো রাতুলের কাছে গেলাম, তার পা জড়িয়ে বললাম, আমাকে এমন দমবন্ধকর পরিস্থিতিতে ফেলো না রাতুল, আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমি পারছি না এসব সহ্য করতে, দয়া করে এসব বন্ধ করো। রাতুল একটা গালি দিয়ে পা ছাড়িয়ে নেই। আমি অসহায় গলায় বলি, আচ্ছা সে কি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে? তার মাঝে কি রয়েছে যা আমার নেই? হ্যাঁ, তোর চেয়ে বেশি ভালোবাসে। তোর মতো নেকি কান্না কাঁদে না, সে সবসময় হাসি খুশি থাকে। আমি এমন মেয়েই পছন্দ করি। আমি রাতুলের কথায় পুরোপুরি হতবাক বয়ে গেলাম। এক আকাশ সমান দুঃখ দিয়ে বলছে, কাঁদতে মানা, কাঁদলে তার ভালো লাগে না, পছন্দ নয় এমন কাঁদুনি মেয়ে। অথচ সব চোখের পানি তার নামেই বিসর্জন হয়। এত কিছুর পরও আমি তাকে বারবার অনুরোধ করেছিলাম এসব না করতে, এই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু রাজি হয়নি। আমি ভাবির কাছেও গেলাম, ভাবি কথা শুনল না। শাশুড়ি মায়ের পা ধরলাম, ননদকে বললাম, না, কেউ আমার কথা শোনেনি। সবার এক কথা, তোমাকে অবহেলা করা হবে না, দুবেলা দুমুঠো ভাত দেওয়া হবে, খেয়ে পড়ে বেশ থাকবে। রাতুলের যোগ্যতা রয়েছে দুই বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমি হতাশ হয়ে গেলাম। আচ্ছা, বিয়ে হয়ে আসা মানেই কি একটা বউ শুধু ভাত কাপড় চাই? এটাই তার চাহিদা? সবার না হলেও আমার বোধ হয়। আমাদের মতো গরিবের পেটে ভাত পড়াই বড় ব্যাপার, সেটাই ধরে নিয়েছে সবাই, সেটাই মেনে নিয়েছে। আমিও তাই মেনে নিলাম।
তবে এবার আর মানুষ হয়ে মানলাম না, অমানুষ হয়ে মানলাম। হ্যাঁ, পরিবেশে এসে এসব সহ্য করতে না পেরে আমি আমার মধ্যে থাকা অমানুষটাকে জাগিয়ে তুললাম। প্রত্যেক মানুষের মধ্যেই তো ভালো খারাপ দুটো দিকই থাকে। আমি এবার আমার সেই খারাপ সত্তাকে জাগ্রত করলাম। বৃহস্পতিবারের রাত, সব খাবার গরম করে সবাইকে খেতে ডাকলাম। কেউ এত তাড়াতাড়ি খেতে চাচ্ছিল না। আগামীকাল যে বিয়ে, এটা নিয়ে সবাই খুশি। না, বাড়িতে তেমন কোনো আত্মীয় নেই, শুধু ননদ রয়েছে। ননদের দুটো বাচ্চা, তারাই এসেছে, আর কেউ না। কাউকে বলা হয়নি, শুধু ভাবির পরিবারকে শুক্রবার দুপুরে আসতে বলা হয়েছে। আর আসর বাদ বিয়ে হবে, তখন দুই একজন লোক, এছাড়া কোনো লোক নাই। ওই যে বললাম, ঘরোয়াভাবে বিয়ে হবে। তবে বিয়ে হচ্ছে তো, এটা নিয়ে তো অনেক আলোচনা। সেই আলোচনার জন্যই এত তাড়াতাড়ি খেতে চাইনি। আমি খাবার গরম করায় বাধ্য হয়ে আসলো। হয়তোবা আমার সঙ্গে আজ তর্ক করে কোনো ঝামেলা বাঁধাতে চাইনি, তাই রাগ না দেখিয়ে বাধ্য হয়ে এসেছে হবে হয়তো। তবে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমাতে চলে যায় আর আলোচনা করে, কারণ তাদের সবার ঘুম পেয়েছে। শাশুড়ি মায়ের ঘুমের সমস্যা ছিল, ঘুম হতো না, তাই ডাক্তার তাকে সবসময় ঘুমের ওষুধ সাজেস্ট করত। রোজ একটা করে খেত। তবে রাতুল খুব ভালো ছেলে, তাই সবসময় বেশি বেশি নিয়ে আসতো। মায়ের জন্য এটা করাই যায়, তাই তো একসাথে 10 পাতার একটা বক্স নিয়ে আসতো। প্রতি পাতায় 10টা করে ট্যাবলেট থাকতো। দেখলাম সব শেষ হয়নি, 4 পাতা রয়ে গেছে। পুরো 4 পাতায় খাবারে দিয়ে দিলাম। এত বেশি দেওয়া ঘুম তো আসবেই। বাচ্চারা অবশ্য খাবার খাওয়ার আগেই ঘুমিয়েছে। তাদের ঘুমের ওষুধ খাওয়ানোর পরিকল্পনা আমার ছিলও না। সে যাক, সবাই ঘুমিয়ে যায়। তখন রাত 1:30 হবে। আমি রিমি এবং ননদের বাচ্চা দুটোকে কোলে করে বাহিরে নিয়ে আসলাম। তাদের বাহিরে উঠানে শুইয়ে দিলাম। অতঃপর ঘরের মধ্য থেকে ভাবির সমস্ত গহনা, ননদের গহনা, বিয়েতে খরচ করার জন্য রাতুলের রাখা লাখখানেক টাকা নিয়ে বাহিরে আসলাম। আসার আগে অবশ্য পুরো ঘরে কেরোসিন ছিটিয়ে দিয়েছি। অতঃপর সব শেষ। নিস্তব্ধ রাতে ঘুমন্ত এলাকাবাসীর অগোচরে একটা বাড়ি পুড়ে শেষ হয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল বাড়িটা। বাড়ির ভেতরে 4-4টা মানুষ ঘুমের মধ্যে জ্বলে পড়ে শেষ। একজনের অবশ্য ঘুম ভাঙছিল, তবে কাউকে ডাকার মতো অবস্থায় ছিল না। বড্ড পাওয়ার যে ওষুধে। এভাবে জ্বলে পুড়ে শেষ হলো রাতুল, তার মা, তার ভাবি এবং তার বোন। তাদের সেই পোড়া দেহের উপরে আমি আমার কলঙ্কের গল্প লিখেছি। না, মিথ্যে নয়, সত্যিকারের গল্প। চরিত্রহীনা বলে যে মিথ্যে কলঙ্কের দাগ লাগানো হয়েছিল শরীরে, আমি আমার সেই শরীরে কলঙ্কের দাগ লাগিয়েছি। মিথ্যে দাগ নিয়ে কেনই বা পূর্ব? তার চেয়ে কিছুটা সত্যি হোক, খবরের পাতা আমার নাম আসুক, সবাই জানুক এক গৃহবধূ 4-4টা খুন করে পালিয়ে গিয়েছে। তার শরীরে খুনি নামক দাগটা লেগেছে। অন্তত চরিত্রের দাগের চেয়ে এটা তো ভালো। হয়তো এই দাগটা, চরিত্রের দাগটা, সবার স্মৃতি মুছে দিয়ে যাবে। আমার বাচ্চার বাপকে এই প্রশ্নটা আসার আগে তাদের মাথায় আসবে আমি 4টা খুন করা এক আসামি। এই দাগটা তো খারাপ নয়। যাই হোক, পাপ করলে তার শাস্তি পেতে হয়। তবে আমার খারাপ সত্তা সেসবের ভয় না পেয়েই হাতে তো কিছু টাকা গহনা রয়েছে, ধরা না পড়া অবধি আমি আর আমার পেটেরটা চালিয়ে নিব কিছুদিন। এই ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি অজানার উদ্দেশ্য। ওদিকে অবশ্য এতক্ষণে আগুনের খবর সবাই পেয়েছে। আগুন বন্ধ করার ব্যবস্থাও করা হয়েছে। রিমি এবং ননদের বাচ্চা দুটো বড্ড কাঁপছে। আমি সেসব ভাবার মোড়ে নেই। আমি তো শুধু আমার কথা ভাবছি, আমার বাচ্চার কথা ভাবছি। আমরা দুজনেই তো এখন হাসছি। এই এক অন্যরকম আনন্দের হাসি। হয়তো শয়তানি হাসি, তবে তৃপ্তির।